আজকের দিনের আসলে ঘটনা কম বেশি আমরা সবাই জানি যে শিশুর যে নির্যাতনের ঘটনা দিনকে দিন বাড়ছে এবং রামিসার ঘটনাতে খুবই মর্মান্তিক। মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে তার পরিবারের সাথে দেখা করেছেন। এরই মধ্যে চট্টগ্রামেও এক ধরনের এই ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে। চট্টগ্রামের ঘটনা দিয়েই যদি আসলে আপনার কাছে জানতে চাই, এই যে সাধারণ মানুষের ভিতরে আইন না মানার প্রবণতাটা এখন মানে নিজের হাতে, কারণ ওখানে ঘটনাটা এরকম যে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা এক ধরনের বিক্ষোভ করছে, পুলিশ সাথে তাদের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই যে সাধারণ মানুষের ভেতরে নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতাটা চলে এসেছে, বা তারা বিশ্বাস রাখতে পারছে না যে আসলে পরিস্থিতি বিচারের দিকে যাবে কিনা। কারণ এর আগের অনেক ঘটনাগুলোতে আমরা দেখেছি সাজা হয়েছে, কিন্তু বিচারিক নানা কারণেই শাস্তি আসলে পুরোপুরি দেওয়া যায়নি অভিযুক্তদের। আপনার কাছে কি মনে হয়? অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং স্টুডিওতে উপস্থিত আমার সহ আলোচকদের শুভেচ্ছা। আম, দেখেন, আপনি যেটা অ্যাড্রেস করেছেন সেটা খুবই রাইটলি অ্যাড্রেস করেছেন। সেটা হচ্ছে যে এই যে মানুষের যে মনস্তত্ত্ব, আম, যে অপরাধীকে তারা আসলে ছাড়তে চাচ্ছে না, তাকে ঘেরাও করে, সে বাসা ঘেরাও করে এক ধরনের তারাই এই বিচারিক জায়গাটা, যেহেতু বিচার ব্যবস্থার উপর তাদের আসলে কোনো আস্থা নাই, তারা যেটা চায় যে আসলে আমাদের হাতে ছেড়ে দিন। এই কথাগুলো কিন্তু এই রামিসার ঘটনার পরেও কিন্তু এসছে যে এই বিচার তো আসলে যখন রামিসার বাবাই বলছেন যে বিচার যে প্রক্রিয়া, তার উপরে আসলে আমাদের আস্থা নাই, কারণ আমরা আসলে কোনো দৃষ্টান্ত স্থাপনই করতে পারিনি। যেটা কিন্তু এই যে ক্রমান্বয়ে যেই ঘটনাগুলো বাড়ছে, এটার জন্য অনেকখানি পরোক্ষভাবে দায়ী। আম, সেই কারণে দেখবেন যে এই রামিসার এই ঘটনার পরেই কিন্তু বারবার করে এই কথাটা এসছে যে অপরাধীদের আমাদের হাতে ছেড়ে দিন। এবং যখন আসলে রামিসার এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মানে বিচার আমরা দাবি করছি, এর এর মধ্যেই আবার আরেকটি এই ধরনের ঘটনা আমরা দেখলাম চট্টগ্রামে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং এটা আসলে খুব স্বাভাবিক, কারণ দেখেন যে আমরা আহ যদি চিন্তা করি যে আমরা যে ধর্ষণের ঘটনাগুলো জানি, আমরা একেবারে যদি আরো আগে থেকে যাই, তরুণ থেকে যাই, আম, এবং এখন শেষ পর্যন্ত এরপরে আরো অনেকেই আছে, আমরা নাম হয়তো মানে লিস্ট পুরোবে না। এবং আসিয়া, তারপরে হীরামণি, এবং এদের তো আসলে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এবং এখন যে রামিসা, হত্যার চেষ্টা করা হয়েছে, ধর্ষণের সময় ধর্ষণের চেষ্টা, ধর্ষণ করা, এবং এখন দেখা যাচ্ছে ট্রেন্ডটা হচ্ছে মেরে ফেলা, মানে হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলার একটা প্রবণতা আমরা দেখছি। তো এই জায়গাতে আমরা যেটা খেয়াল করলাম যে এখন পর্যন্ত আমরা এই যেখানে দেখেন নামগুলা কিন্তু আমরা বলতে পারছি, কিন্তু আপনি একজন অপরাধীর নাম একটু খেয়াল করে তো পারবেন না। আমার অন্তত মনে নাই যে এই আহ, অপরাধীরা কারা, কারা আসলে এই ঘটনাগুলো ঘটিয়েছে, এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। সুতরাং আমাদের যেটা অসুবিধার জায়গা সেটা হচ্ছে যে একেবারে তড়িৎ গতিতে এই বিচারটি কার্যকর করতে না পারা। বিচার কিন্তু, আমি যদি বলি যে আসিয়ার ক্ষেত্রে দেখলাম যে নারী ও শিশুর যে বিশেষ ট্রাইব্যুনাল, সেটা 90 দিনের মধ্যে কিন্তু বিচারটা সম্পন্ন করেছে। সম্পন্ন হয়তো আসলে শেষ কথা না, সেটা কার্যকর হচ্ছে না। এবং আমাদের তো আসলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এখন। যখন আমরা সামনে কোনো প্রেসিডেন্ট সেট করতে পারছি না যে এই অপরাধের এই শাস্তি, এবং সেটা জনসমক্ষে আমরা প্রকাশও করতে পারছি না। দেখেন, আমি যদি একটু খেয়াল করার চেষ্টা করি, সেটা হচ্ছে সুবর্ণচরের ঘটনাটা 2018 সালে যেটা ঘটেছে, সংঘবদ্ধ ধর্ষণ, সেটার কিন্তু আহ 2024 সালে 6 বছর পরে কিন্তু সেই প্রক্রিয়া শেষ হয়েছে এবং 10 জনকে ফাঁসি দেয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কিন্তু সেটি কিন্তু কার্যকর হয়নি। আপনি দেখেন এখন পর্যন্ত কোনো ধর্ষণের ঘটনারই বিচার যেটা, সেটা কার্যকর হতে আমরা দেখি নাই। যখন আমরা কার্যকর হতে দেখি নাই, এবং এখানে আরেকটা অসুবিধা হচ্ছে কি, আমরা তো আসলে ইস্যুর পরে ইস্যু আসে আমরা ভুলে যাই। মানে এই রামিসার ইস্যুর পরে রামিসার বাবা কিন্তু খুবই রাইটলি বলেছেন। যেমন দেখেন, এই 7 দিনের যে তদন্ত করার কথা বলা হয়েছে, এই 7 দিনের পরে কিন্তু ঈদের একটা ব্যস্ততা সবার মধ্যে। সুতরাং এরপরে কি আমরা রামিসার কথা ভুলে যাব কিনা? এবং এই সময়টার মধ্যেই যদি আসলে আমরা বিচারিক কার্যক্রমটা শেষ করতে পারতাম, আমরা যদি কার্যকর করতে পারতাম বিচারটা, তাহলে যেটা হতো যে এই যে আমরা ভুলে গেলাম, ভুলে গেলে যেটা হয়
সেটা হচ্ছে যে অপরাধী যারা সম্ভাব্য অপরাধী, সামনে এই ধরনের ঘটনায় যারা যুক্ত হতে পারেন, তারা কিন্তু ভয় পায় না আসলে। আইন আসলে আমরা কেন করি, আমরা বিচার কেন করি? এইটা হচ্ছে একটা বিচার করে আমরা 10 জনকে, জনগণকে আমরা সাবধান করি যে এটা করলে কিন্তু এটা হবে, কিন্তু সেই দৃষ্টান্তটাই আমরা দেখাতে পারছি না। এই জন্যই আসলে, এবং এটা যেহেতু দেখাতে পারছি না, সাধারণ মানুষ আসলে ওই যেহেতু বিচার ব্যবস্থার উপর আমাদের কোনো আস্থা নাই, কারণ এই দীর্ঘসূত্রিতা আছে, এটা আমরা সবাই জানি। সেই কারণে আসলে সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতাটা যে বিচারটা আমরা করি। আপনার কাছে কি মনে হয় যে সরকার তো বলেছে যে 7 দিনের মধ্যে এই বিষয়ে সর্বোচ্চ যেই ব্যবস্থা নেওয়ার সেটি তো নেবেই, কিন্তু তার পাশাপাশি আম, এই ঘটনাগুলোর মাঝেও তো আমরা অন্যান্য আরও অনেক ঘটনাগুলো দেখেছি পুরো দেশে নানা জায়গায় বিক্ষিপ্তভাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা বারবারই বলছেন যে খুবই নাজুক অবস্থায় আছে। এক ধরনের এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করার মতো আসলে এক ধরনের বিরোধী পক্ষ থেকে সেটি আলোচনা বা বক্তব্য এসছে। কিন্তু কি মনে হয় যে পরিস্থিতি সামাল দেবার জন্য সরকারকে সময় কি দেওয়া উচিত নয়? কারণ মাত্র তো 3 মাস সময় হয়েছে। দেখেন, এখানে আমি সময়ের হিসাব করতে চাই না কেন। আম, এখানে তো প্রাণ চলে যাচ্ছে, এবং আমরা অনিরাপদ হয়ে গেছি। আমাদের রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে নিরাপত্তা দেওয়া, এবং সেটি একটি সরকার আছে বাংলাদেশে, সে সরকারের যে দায়িত্ব। এখন দায়িত্ব যদি পালন করতে কেউ অপারগ হয়, সেক্ষেত্রে সেই জায়গা থেকে আসলে তার পদ থেকে সরে দাঁড়ানো এটা খুবই যৌক্তিক। এটা আমরা অন্যান্য দেশে দেখি, যদিও সেই চর্চা বাংলাদেশে নাই। কিন্তু এখানে দেখেন, শুধুমাত্র কিন্তু এই যে অপরাধ হওয়ার পরে, সংগঠনের পরে সেই অপরাধীকে ধরা এবং তাকে বিচারিক ব্যবস্থার আওতায় আনা, এটা কিন্তু ধর্ষণের ক্ষেত্রে, অন্তত এই ধরনের সামাজিক ব্যাধির ক্ষেত্রে, এটা আমার মনে হয় যথেষ্ট না। সরকারের পক্ষ থেকে আরো অনেক কিছু করা সম্ভব। আমরা যদি সেই তৎপরতাটাও দেখতাম খানিকটা, তাহলেও হয়তো আমরা আশ্বস্ত হতে পারতাম যে মানে ওকে, আপনারা তৎপরতা গভর্নমেন্ট ইজ সেভাবে ডুইং গুড। দেখছেন না বলে আপনাদের কাছে মনে হচ্ছে। কারণ দেখেন, সামাজিক সচেতনতা তো তৈরি করতে হুম হবে, হুম। কারণ এটা তো একটা সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা তো আসলে রাজনৈতিক ভাবে ডিল করা যাবে না। সামাজিক সমস্যা সামাজিক আন্দোলনের মাধ্যমে ডিল করতে হবে, এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে। এবং আগের আলোচনায় এসছে, কামরুজ্জামান মাদকটা রতন, একটা খুব আপনার গুরুত্বপূর্ণ কাছে বিষয়। যদি এই বিষয়ে একটু শুনি। না, মনিরা শারমিন রাইটলি একটা কথা বলেছেন, যেটা একটা সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা, একটা তো সমাজের সচেতনতা বা সমাজের একটা শ্রেণীর ঘৃণা তাদের প্রতি যারা এই অপরাধটার সাথে জড়িত। এখন দেখেন, দর্শকের প্রতি যে ঘৃণা, এটা আমি চট্টগ্রামে যেটা দেখলাম তো স্বাভাবিক, এবং দর্শক যে চিহ্নিত তাকে মেরে ফেলবার জন্য এখন আপনি ওটা যদি হতে দেন, তার পরক্ষণে কিন্তু আপনার একটা কথা বলবেন, দেশে মব জাস্টিস এখনো বিদ্যমান। তো আমার কথা হলো যে আমরা যাকে চিহ্নিত করব, এবং এখানে তো স্বীকারোক্তি তো দেখুন, আমরা এই যে রামিসের ক্ষেত্রে তো আমরা জেনেছি যে চিহ্নিত আসামি 64 ইতিমধ্যে কিন্তু হয়েছে, এবং এটা কিন্তু খুবই ত্বরান্বিত, 7 দিনের মধ্যে চার্জশিট হবে। এবং বিচারের প্রক্রিয়ায় যখন একটা মানুষ বিচারের প্রক্রিয়া না করে এখন তাকে কি মেরে ফেলবেন? বাংলাদেশে কি এরকম করে শরিয়া আইন আছে যেটা সৌদি আরবের মতো, যে সবার সামনে সে চিহ্নিত হলো, তাকে সবার সামনে, যেটা আমরা ওইখানে আইনটা জানি, একটা ওপেন ইয়েতে হয় তাকে গুলি করে মেরে ফেলে বা তার কল্লা শিরোচ্ছেদ করা। আমাদের দেশটা তো ওই আইনে নেই। তো আমি আইনের মাধ্যমে দেশ চালাতে আমার হবে, এবং এই আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা থাকবো। এটা কিন্তু সব দলের কাছে একটা কমন একটা ম্যানিফেস্টো। এখন আমাদের দেখার বিষয়, সাধারণ যে জনগণের ধিক্কার, সেটা কাদের প্রতি? এই মানসিকতার মানুষগুলিকে আমরা কিভাবে আমরা বিরত রাখতে পারবো, এবং তাদেরকে কাউন্সিলিং তো হবে না, কারণ তারা তো, আমি প্রথমে বলি, তার বিকারগ্রস্ত। কিন্তু এই জায়গায় সবাই যে কথাটা বলছে, সামাজিক অবক্ষয় অথবা কাউন্সিলিং এর জায়গার থেকেও যদি দৃষ্টান্তমূলক শাস্তিটা আসলে করা যায়, তাহলে হয়তো, যেটা মনিরা শারমিনও বলছিলেন, যে আরও 10টা মানুষ তখন পরবর্তীতে অপরাধ করতে ভয় পাবে। আমার দেশে শরিয়া আইন বা ওই ধরনের হয়তো খুব ওরকম কোনো আইনের ধারা নেই, কিন্তু যেটি আছে সেটিই যাতে কার্যকর করা হয়। আমি তাহলে আপনাকে বলি, এখানে কোনো কি সুযোগ আছে, বা কোনো সরকারের কোনো ব্যক্তির পক্ষে কি সুযোগ আছে যে এই ধরনের অপরাধীকে মানে দুনিয়াতে বাঁচতে দেওয়ার কোনো কি সুযোগ আছে কোনো আইনে? থাকবে না। এখন আপনি একটা আইনের প্রক্রিয়া, ধরুন আমি এখানে ম্যাজিস্ট্রেট করে প্রথম বিচার হবে, বা বিশ্বের দ্রুত একটা কোনো আদালত হতে পারে। তারপরে ভিক্টিমের যদি ওই রকম যে অপরাধী, সে যদি এখন যদি হাইকোর্ট করে, দীর্ঘসূত্রিতার মধ্যে যদি সরকারের সদিচ্ছার যদি কোথাও আপনি অভাব দেখেন, তাহলে একটা বলতে পারেন যে সরকার এই সম্বন্ধে পারল না।
সরকার এই জন্য ওখানে গিয়েছে এবং তাৎক্ষণিকভাবে এই ঘৃণিত অধ্যায়ের একটা পরিসমাপ্তির জন্য কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা যে নেবে এবং সেটা আইনের মাধ্যমে যেতে নেবে। সুতরাং এইটাকে আমার সরকারের সদিচ্ছার অভাব নাই। আইনকে প্রলম্বিত করার ইচ্ছা কোনো সরকারের থাকতেই পারে না। আর এই সরকার গণতান্ত্রিক এবং গণতন্ত্রকে ধারণ করে এবং মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে বলে কিন্তু এইভাবে ছুটে গিয়েছে এবং এটা 7 দিনের একটা 7 দিনও লাগবে না, কিন্তু আপনি দেখবেন 4 দিনের মধ্যে যেহেতু সে কনফেশনাল স্টেটমেন্ট সে দিয়েছে সেখানে কিন্তু আর দেরি হবে না। তারপর বিচার প্রক্রিয়া এখন স্বাভাবিক আদালতে হবে। হতে পারে আমার মানে এখন ঈদের ছুটি, এখন ঈদের ছুটির আগে এরকম একটা ঘটনা ঘটেছে, তো এখন সবকিছু বলতে গেলে তো ওনারা রাগ করবে। বিশেষ ব্যবস্থায় বা বিশেষ ব্যবস্থা যে শনিবার দিন সরকার মানে আমাদের অফিস আদালত খোলা, তো আমি জানি যতটুকু সরকারের আপনি বলতে পারবেন যে এটা এই বিচারের জন্য শুক্র শনি বা এখানে কোনো মানে উইকেন্ডের জন্য এটা বিচার প্রক্রিয়া বন্ধ থাকবে না, কারণ এরকম জঘন্যতম। এবং এইটাকে যদি আপনি এখনই যদি এটাকে মূলোৎপাটন করার চেষ্টাটা আপনি না করেন, ভবিষ্যতে তো এটা তো মহামারী আকার ছড়িয়ে যাবে। শুধু হাম যে আমাদের সমাজকে ধ্বংস করতেছে, মৃত্যুর হার আমাদের মানে ছাড়িয়ে যাচ্ছে, এটা তা না। এইটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রজন্মের কাছে এটা একটা অ্যালার্মিং। নিশ্চয় সরকার আন্তরিক এবং সরকারের বিচারের প্রতিও শ্রদ্ধাশীল এবং কোনো কারণ নেই কোনো বিচারের প্রক্রিয়াতে এই বিচার থেকে কেউ বেঁচে যাবে এবং অপরাধীরা এখানে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমি এটা মনে করি এইটাকে প্রতিকারের মানসিকতা যা যা করা দরকার এই ব্যাপারে সাজেশনস থাকতে পারে, সবাই ওনারাও সাজেশন দিক, আমরা সব জায়গা থেকে আমরা সাজেশন নিয়ে এই গভর্নমেন্টকে অন্তত সুযোগ করে দেন। মানে সুযোগ তো দেওয়া লাগবে। আপনি একটা রাতে ওভারনাইট তো আপনি এই বিচারটা করতে পারেন না, তাহলে ফায়ার স্কোয়াডে দেওয়ার জন্য আইন করতে হবে, সবাই সম্মিলিত ওই আইনে দেন, তারপর দেখবেন যে আজকে অপরাধী হয়েছে কালকে তো ফায়ার স্কোয়াড দিয়ে তাকে বিচার করে দেন। এছাড়া তো অন্য কোনো ওয়ে মানে সরকারের সদিচ্ছার বিন্দু মাত্র কোনো অভাব নেই এবং এটা বিশ্বাস করতে হবে। তবে এটাও ঠিক, বিচারটা দ্রুত যদি করা যায় তাহলে ধরেন যে এই অপরাধগুলো আমার ধারণা যে কমে আসবে। আমি বললাম তো দ্রুত বিচারের ক্ষেত্রে এটা কোনো সরকার, বিশেষ করে এই সরকার কখনোই কার্পণ্য করবে না। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশাই রাখতে চাই, দ্রুততার সাথে সরকার আসলে এই বিষয়ে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেবে, যার জন্য হয়তো এই অপরাধটি কমিয়ে আনা সম্ভব হবে। তবে এসব ক্ষেত্রে কিন্তু পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক যে নজরদারি শিশুদের উপরে সেটা কিন্তু রাখা দরকার। এবং ইন্টারনেট কেন্দ্রিক যে ক্রাইমগুলো হয় বা শিশুরা কি দেখছে কি করছে সে বয়স অনুযায়ী সে ঠিকঠাক মতো সেটা ইউজ করছে কিনা সেগুলোও দেখা দরকার। তারপরে কার সাথে মিশছে, তার বন্ধু বান্ধব কারা, বা তার কোনটার প্রতি ট্রেন্ড, এগুলো তো বাবা মা এগুলো ভালো জানে। তো সেই মানে নজরদারিটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটু অ্যাড করি, বিশেষ করে এই যে টিভি চ্যানেলগুলো অনলাইনে এখন জুয়া হয় শুনেছি, এবং যেইভাবে অবারিত বিদেশি চ্যানেলগুলোর উপর যেভাবে আশ্বস্ত এবং মোবাইলের যে আমার ফ্যাসিলিটিসগুলো এইসব এবিউজ করার জন্য যা যা আছে এগুলা বন্ধের ব্যাপারে সরকারের যে আইন এটাকে কঠোর করেন এবং সেখানে আমাদের যে আমি বলছি আমি তো আমার মাধ্যমে আমি তো আমার সরকারকে বলছি এবং এইখানে আমাদের তথ্য মন্ত্রণালয় তার ওনারও দায়িত্ব আছে, এইটাকে প্রবলভাবে এটাকে টেনে ধরা উচিত। আমি আপনাকে মানে এটা বলছি, এইটা এখন সমাজে একটা ক্রাইমগুলো কেন হচ্ছে, ওরা যেসব চ্যানেলে আমি যা শুনেছি সেটাই আমি বলবো যে এইটা মানুষ হাতে কলমে তাদেরকে শেখানো হচ্ছে এবং অনলাইনে জুয়া মানে এই একটা মোবাইল একটা মানুষকে সমাজকে ধ্বংস করার জন্য মানে অনেক মানে যথেষ্ট। সুতরাং এইটাকে কিভাবে আমি কন্ট্রোল করতে পারবো এবং এই সমস্ত চ্যানেলগুলোকে আমি কিভাবে এটাকে লক করে দিয়ে কিভাবে করবো, এই ব্যাপারে সরকারের একেবারে যত প্রযুক্তিগত যা যা করা দরকার এই ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াস হওয়া উচিত। অবশ্যই নিশ্চয়ই আপনারা সেটা করবেন। এবং যে কথাটা আসলে জিয়াউল কবির সুমন বলেছেন যে পরিবারের শিক্ষাটা সবার আগে, পরিবার যদি একটু সচেতন হয় তার সন্তান কি করছে, সন্তানকে যদি অ্যাওয়ার করে যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এগুলো সম্পর্কে কিন্তু জানাতে হবে, সেগুলো সম্পর্কে আসলে পরিবারের সদস্যদেরও কিছুটা হয়তো ধারণা থাকা উচিত।